আজকে আলোচনা করব ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের শেষ অংশ প্রাসের গতি। প্রাসের গতি কি? আমরা যখন কোনো একটা বস্তুকে নিয়ে উলম্ব বরাবর না ছুঁড়ে অনুভূমিকের সাথে সামান্য কোণ করে ছুঁড়ে দেব, তখন বস্তুটার যে গতি, সেই গতিকে আমরা বলবো প্রাসের গতি। যেমন একটা ফিল্ডার বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছে, এবার সে বলটা ধরে উইকেট কিপারের কাছে দিল, তাহলে বলের যে গতি, সেই গতিটাকে আমরা বলবো প্রাসের গতি। নদীর ধারে দাঁড়িয়ে আছো, ধরো নাও একটা ঢিল কুড়িয়ে তুমি নদীর ওপারে ফেলার চেষ্টা করছো, তাহলে সেই যে গতি, বস্তুটার যে গতি, ঢিলটার যে গতি, সেই গতিটাকেই বলবো প্রাসের গতি। এক্ষেত্রে বিভিন্ন রাশি, যেরকম বস্তুটার সর্বাধিক কতটা উলম্ব বরাবর উঠবে, বা বস্তুটার অনুভূমিক বরাবর সরণ কত হবে, বস্তুটা কতক্ষণ ভেসে থাকবে, এই কতগুলো রাশি এখানে বের করতে হবে। একটা বস্তু আছে এখানে ও অবস্থানে, এবার একে অনুভূমিকের সাথে আলফা কোণ করে ইউ বেগে ছুড়ে দেওয়া হলো, তাহলে বস্তুটা কি হবে? বস্তুটা এই পথ অনুসরণ করবে এবং দেখা যাবে যে সর্বাধিক এই উচ্চতা উঠেছে এবং বি অবস্থানে এ পৌঁছেছে। এই যে গতি, এই গতিটাকে আমরা বলবো প্রাসের গতি। কত বেগে ছড়া হয়েছে? আলফা বেগ, ইউ বেগে ছড়া হয়েছে। এখানে বের করতে হবে কি? সর্বাধিক উচ্চতা, অর্থাৎ বস্তুটা অনুভূমিক থেকে উলম্ব বরাবর কতটা উঠেছে। বস্তুটা ও থেকে এ হয়ে যে বি বিন্দুতে গেছে, সেক্ষেত্রে কতটা সময় বস্তুটা ভেসেছিল, এই রাশিটাকে আমরা বলবো উত্থিতিকাল। উত্থিতিকালের রাশিমালা নির্ণয় করতে হবে এবং অনুভূমিক বরাবর বস্তু সরণ কত হয়েছিল, অর্থাৎ ও বি, এই রাশিটাকে বলা হয় প্রক্ষেপ সীমা, বের করতে হবে। বস্তুকে যখন ইউ বেগে ছুড়ে দেওয়া হলো, তখন এই ইউ বেগের দুটো উপাংশ, দুটো সমকোণিক উপাংশ আমরা পাই। একটা হচ্ছে অনুভূমিক বরাবর, যেহেতু আলফা লেগে আছে, তাহলে এই উপাংশটা কি হবে? ইউ কস আলফা। এবং উলম্ব বরাবর একটা হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে ইউ বেগ, তার দুটো উপাংশ, ইউ কস আলফা এবং ইউ সাইন আলফা। এই ইউ সাইন আলফা বেগের এই উলম্ব বরাবর উপাংশের কাজ কি? বস্তুটাকে ওপরের দিকে উঠানো। আর ইউ কস আলফার কাজ কি? ইউ কস আলফার কাজ হচ্ছে বস্তুটাকে অনুভূমিক বরাবর সরণ ঘটানো। ইউ সাইন আলফার জন্যই বস্তু কিন্তু সর্বাধিক উচ্চতায় উঠতে পেরেছে, আর ইউ কস আলফার জন্যই কিন্তু বস্তুর অনুভূমিক বরাবর সরণ হয়েছে। বের করতে হবে সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা, যাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে গতির সমতরণে বা সমমণ্ডলে গতির যে সমীকরণগুলো ছিল, সেই সমীকরণগুলোর সাহায্যে এই এইচ বের করতে হবে। তাহলে উলম্ব বরাবর ওঠার জন্য প্রাথমিক বেগটা আমাদের জানা আছে, ইউ সাইন আলফা। এই বিন্দুতে ওঠার পর বস্তুর কিন্তু আর উলম্ব বরাবর বেগ নাই। যদি থাকতো তাহলে কিন্তু বস্তুটা আরেকটু উপরে উঠতো। সর্বাধিক উচ্চতার বিন্দুই যেহেতু আমরা এ বলে দিয়েছি, তাহলে উলম্ব বরাবর এর কিন্তু আর কোনো বেগ নেই। আমাদের যে ফর্মুলা জানা আছে সেটা হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু ওপরে উঠছে সেহেতু ওর বেগ ক্রমাগত কমবে, কারণ অভিকর্ষজ ত্বরণ ওপর থেকে নিচের দিকে ক্রিয়া করবে। সেজন্য আমরা যে ফর্মুলা ব্যবহার করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে ভি, এ বিন্দুতে ভি কত, উলম্ব বরাবর তো আর কোনো বেগ নেই, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0। ইউ শুরুতে কোন বেগ নিয়ে উপরে উঠছে? ইউ সাইন আলফা, তাহলে ক্যাপিটাল ইউ এর জায়গায় লিখবো ইউ সাইন আলফা, তার স্কোয়ার মাইনাস 2gh।
এইখান থেকে আমরা h ইকুয়াল টু পেয়ে যাব ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এই হচ্ছে সর্বাধিক উচ্চতা রাশিমালা। এবারে বের করব উত্থিতিকাল। উত্থিতিকালটা কি? উত্থিতিকাল হচ্ছে ও থেকে এ হয়ে বি তে যে পৌঁছেছে এর জন্য যে সময়, তাকে আমরা বলবো উত্থিতিকাল। উত্থিতিকাল বের করার আগে ও থেকে এ তে পৌঁছানোর যে সময়, সেই সময়টা আগে নির্ণয় করে নিই। তাহলে সময় নির্ণয় করার জন্য যে সমীকরণগুলো আমরা এর আগে পড়েছি সেগুলো ছিল v ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, s ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এই সমীকরণগুলোর মধ্যেই কিন্তু সর্বাধিক উচ্চতা বের করার জন্য আমি এই সমীকরণটা বেছেছিলাম। এবারে ও থেকে এ তে পৌঁছানোর জন্য সময় আমার লাগবে। তাহলে সময় আছে প্রথম এবং দ্বিতীয় সমীকরণে। আমরা সেই সমীকরণই বেছে নিব এই সমীকরণগুলোর মধ্যে থেকে, যে সমীকরণ নিয়ে সমাধান করলে আমাদের খুব সহজেই বেরিয়ে যায় যে রাশিটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে তার জন্য প্রথম সমীকরণটাই সব থেকে সহজ। প্রথম সমীকরণে কি আছে? ভি, ক্যাপিটাল ভি লিখছি, ইকুয়াল টু, যেহেতু ওপরে উঠছে বেগ কমছে সেজন্য মাইনাস, তাহলে ইউ মাইনাস এ, অভিকর্ষজ ত্বরণ যেহেতু এখানে ক্রিয়াশীল সেহেতু লিখলাম জি, এবং যে সময় ও থেকে এ তে পৌঁছানোর যে সময় সেটাকে t1 দিয়ে প্রকাশ করা হলো। এবারে ঠিক আগের মতোই যেহেতু এ বিন্দুটা সর্বাধিক উচ্চতায় আছে সেই জন্য এই বিন্দুতে বেগ শূন্য, কাজে ভি এর জায়গায় লিখে দিলাম 0। ইউ কোন বেগ নিয়ে উপরে উঠছে? ইউ সাইন আলফা নিয়ে উপরে উঠছে, মাইনাস জি t1। এই সমীকরণ থেকে আমরা t1 ইকুয়াল টু পাবো ইউ সাইন আলফা বাই জি। মনে রাখতে হবে আমরা যখনই ঊর্ধ্বমুখী কোনো ক্যালকুলেশন করব, উত্থিতিকাল হোক, সর্বাধিক উচ্চতা হোক, ও থেকে এ তে পৌঁছানোর সময় হোক, সব উপরের দিকে, তখনই আমাদের বেগের ইউ সাইন আলফাটাকে ব্যবহার করতে হবে, প্রাথমিক বেগের ইউ সাইন আলফা। এবারে নির্ণয় করব উত্থিতিকাল। উত্থিতিকাল তাহলে কি বললাম? ও থেকে এ হয়ে বি তে পৌঁছানোর সময়। উত্থিতিকালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব। ও আর বি এই দুই বিন্দুর উলম্ব বরাবর কোনো সরণ হয়নি, শূন্য। ও এবং এ উলম্ব বরাবর সরণ এইচ। ও এবং আমি যদি এই বিন্দুটা ধরতাম তাহলে উলম্ব বরাবর সরণ এতটা হতো, যদি এই বিন্দু ধরতাম তাহলে অল্প হতো। ও এবং বি একই অনুভূমিক রেখায় থাকায় উলম্ব বরাবর কিন্তু ওর কোনো সরণ হয়নি, অর্থাৎ এস ইকুয়াল টু 0। আমরা ব্যবহার করব 2 নাম্বার ফর্মুলা, যেখানে এস ইকুয়াল টু লিখতে পারি ইউ, যেহেতু উত্থিতিকাল একে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করেছি তাহলে স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি, মাইনাস হাফ অভিকর্ষজ ত্বরণ জি, স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি স্কোয়ার। এবারে যেহেতু বস্তুর কোনো উলম্ব বরাবর সরণ হয়নি, এস শূন্য, সেজন্য এস এর জায়গায় লিখব 0। উলম্ব বরাবর ওপরের দিকে, সেই জন্য ইউ এর জায়গায় লিখব ইউ সাইন আলফা ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ জি টি স্কোয়ার বাম দিকে আসবে, ইউ সাইন আলফা টি ডান পাশে থাকবে, একটা করে টি কাটা যাবে, দিয়ে আমরা পাবো টি ইকুয়াল টু 2 ইউ সাইন আলফা বাই জি। তাহলে আমরা এই একটা সম্পর্ক পেলাম
যে ও থেকে এ তে পৌঁছানোর জন্য যে সময় সেটাকে t1 যদি বলি, আর ও থেকে এ হয়ে বি বিন্দুতে পৌঁছানোর সময় তাকে যদি টি বলি, তাহলে এই দুইয়ের মধ্যে একটা সম্পর্ক পাওয়া গেল ইউ সাইন আলফা বাই জি, আর এটা হচ্ছে 2u সাইন আলফা বাই জি। অর্থাৎ ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2t1। লাস্ট প্রাসের গতির ক্ষেত্রে আর একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা প্রথমেই বলেছি ও থেকে বি অর্থাৎ অনুভূমিক বরাবর যে দূরত্ব, এই দূরত্বটাকে বলবো প্রক্ষেপ সীমা। ওবি রেঞ্জ আর দিয়ে প্রকাশ করব, আর ইজ ইকুয়াল টু। বস্তু যখন ওপরের দিকে উঠছে তখন কিন্তু ইউ সাইন আলফাকে বাধা দেওয়ার জন্য অভিকর্ষজ ত্বরণ আছে উল্টো দিকে, কিন্তু বস্তু যখন অনুভূমিক বরাবর ইউ কস আলফা বেগে যাচ্ছে তখন এই ইউ কস আলফার ওপর জি এর কোনো প্রভাব হবে না, কারণ ইউ কস আলফা এবং জি পরস্পর সমকোণে আছে। আমরা জানি একটা ভেক্টর, এই ভেক্টরের টোটালটাই যদি এদিকে হয়ে যায়, জি টোটালটাই নিচের দিকে, তাহলে এর উলম্ব বরাবর বা অনুভূমিক বরাবরের সাথে এর সাথে সমকোণে কোনো উপাংশ থাকতে পারে না। অর্থাৎ জি কেবলমাত্র ইউ সাইন আলফাকেই বাধা দিবে, ইউ কস আলফার উপর এর প্রভাব থাকবে না। তার দরুন অনুভূমিক বরাবর বস্তু ইউ কস আলফা অর্থাৎ সমবেগে যাবে, আর সমবেগে যদি যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়, এগুলো সব ত্বরণ সহ গতিশীলের ক্ষেত্রে। আর সমবেগে যদি যায় তাহলে আমরা জানি একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে সমবেগে যাওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করব ভি টি। এখানে ভি অর্থাৎ কোন বেগে যাচ্ছে, ইউ কস আলফা বেগে যাচ্ছে। টি সময়টা কত, ও থেকে বি তে পৌঁছানোর জন্য যা সময়, ও থেকে এ হয়ে বি তে পৌঁছানোরও তাই সময়। একই সময় তো বস্তুটা এই বি বিন্দুতে টাচ করেছে, অর্থাৎ এই সময়টাকে আমি বলেছিলাম উত্থিতিকাল, যার জন্য এই টি সময়ের জায়গায় আমরা লিখব, উত্থিতিকালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করেছিলাম, তাহলে স্মল টি এর জায়গায় লিখব ক্যাপিটাল টি। এবার ক্যাপিটাল টি এর মান বসিয়ে দেব, ইউ কস আলফা ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু পেয়েছিলাম মনে করে রাখো 2u সাইন আলফা বাই জি। তাহলে এখানে পাই ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা বাই জি, আর 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। অর্থাৎ এই হলো প্রক্ষেপ সীমার রাশিমালা। এখান থেকে আমরা যেটা পাই যে আর এর মান সব থেকে বেশি কখন হবে, আর ম্যাক্স কখন হবে, নির্দিষ্ট ইউ এর জন্য ইউ এর মান নির্দিষ্ট, ইউ যত বেশি হবে আর তত বেশি হবে, বোঝা যাচ্ছে। আর আর কার উপর নির্ভর করছে, নির্ভর করছে সাইন 2 আলফার উপর। এবার সাইন 2 আলফার সব থেকে বড় মান কত, সাইন সাইন বা কস সব থেকে বড় মান হচ্ছে 1, অর্থাৎ সাইন 2 আলফা এ যদি 1 হয়ে যায় এর 1 থেকে তো আর বেশি মান হতে পারে না, তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু তখন দাঁড়াবে ইউ স্কোয়ার বাই জি, সব থেকে বেশি মান ইউ স্কোয়ার বাই জি। এখান থেকে আমরা পাই যেহেতু সাইন 2 আলফা 1 হলো, তার মানে 1 মানে কি, সাইন কখন 1 হয়, 90 ডিগ্রিতে 1 হয়, তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। অর্থাৎ আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে 2 আলফা সাইন 2 আলফা মানে সাইন 90 ডিগ্রি, 1 আর ম্যাক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইউ স্কোয়ার বাই জি।
অর্থাৎ আর এর মান অনুভূমিক বরাবর সব থেকে বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করবে যখন আলফা হয়ে যাবে 45 ডিগ্রি। অর্থাৎ দুই ব্যক্তি একই বেগ নিয়ে কোনো একটা বস্তুকে ছুটছে, যদি কেউ 45 ডিগ্রি কোণে ছোড়ে আর অন্য কেউ 45 ডিগ্রির কম বা বেশি যে কোনো কোণেই ছুটুক না কেন, ও কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না। যে 45 ডিগ্রি কোণ করে ছুটবে সেই সর্বাধিক দূরত্ব অতিক্রম করাতে পারবে বস্তুটির দ্বারা। সেই জন্য তোমরা দেখবা যে বর্ষা যখন ছোড়ে, বর্ষা বল্লম যখন ছোড়ে স্পোর্টসে, তখন কি করে, বর্ষাটাকে কিন্তু কানের কাছে নেয়, নিয়ে ও একটা কোণ দেওয়ার চেষ্টা করে। সেই কোণটা কত হলে তাহলে ভালো হয়, এটা তাহলে তোমরা মাথায় রাখবা। সেই কোণটা যদি 45 ডিগ্রি হয়, কারণ সে তো একই বেগ নিয়ে ছুটবে, যেভাবেই ছুটুক না কেন তার হাত দিয়ে একই বেগ যাবে, কিন্তু সে যদি 45 ডিগ্রি কোণ করে ছুটতে পারে, তাহলে সেই বর্ষাটা কিন্তু অনেক বেশি দূর যে পড়বে। অর্থাৎ অনুভূমিক বরাবর কম্পিটিশনটা যে কারণে হয়, যে অনুভূমিক বরাবর কতটা সরণ, সে তার অনুভূমিক বরাবর সরণটা বেশি হবে। আচ্ছা, এখানে লাস্ট আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই যে sin 2 আলফা, যদি আলফাটা π/2 মাইনাস আলফা হয়, তাহলে কি দাঁড়াবে, u²/g sin 2, u²/g sin 2 লিখে দিয়েছি। আলফার জায়গায় বললাম π/2 মাইনাস আলফা যদি হয়, তাহলে কি হবে, তাহলে u²/g sin 2π/2 গুণ করলে হয়ে যাবে পাই মাইনাস 2 আলফা, u²/g sin পাই, তাহলে সাইন থাকবে 2 আলফা, তাহলে এখান থেকে আমরা sin 2 আলফাই পাবো। অর্থাৎ সেম পেলাম, মানে আর পেলাম। এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে যদি কেউ আলফা কোণে ছোড়ে, তাহলে অনুভূমিক বরাবর অনুভূমিক বরাবর সরণ যতটা হবে, যদি কেউ π/2 মাইনাস আলফা কোণে ছোড়ে, তাও অনুভূমিক সরণ একই হবে। অর্থাৎ কেউ যদি 30 ডিগ্রি কোণে ছোড়ে, ইউটা সেম রাখতে হবে, মনে রাখতে হবে ইউ কিন্তু সেম, কারণ ইউ বাড়লে তো আর বাড়বেই, ইউ স্থির রেখে। কেউ যদি 30 ডিগ্রি কোণে ছোড়ে আর কেউ যদি π/2 মাইনাস 30, π/2 মাইনাস 30, তার মানে হচ্ছে 60 ডিগ্রি কোণে ছোড়ে, ইউ সেম রেখে, তাহলে দুজনেরই প্রক্ষেপ সীমা একই হবে। আজকের মতো এই পর্যন্তই, তাহলে ভেক্টর চ্যাপ্টারটা শেষ হলো।